আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাদের সম্পর্কে শুনি তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় ৮০০ অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন ৪টি ভিন্ন ভিন্ন ইভেন্টে ৪টি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দর বীর সিং, বিশাল টিকে, তেজস্বিন শঙ্কর, দেব মিনা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, একটি ইভেন্ট যা নিয়ে সারা দেশে খুব আলোচনা হচ্ছে সেটি হল ১০০ মিটার রেস, ১০০ মিটারের দৌড়। মাত্র দুদিনের মধ্যে পুরুষদের ১০০ মিটার রেসে জাতীয় রেকর্ড ৩ বার ভেঙে গিয়েছে। যে দুজন অ্যাথলিট এই কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুর। আমি ভাবলাম এইবার মন কি বাতে এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যাক। অনিমেষজি নমস্কার। গুরিন্দর বীর, তোমাকেও নমস্কার। সত শ্রী অকাল। নমস্কার স্যার। নমস্কার স্যার। আচ্ছা ভাই, তোমরা তো খুব বড় কৃতিত্ব দেখিয়েছ। তোমাদের জুটিও তাক লাগিয়ে দিয়েছে। আমরা সঙ্গীতে তো যুগলবন্দি দেখেছি, কিন্তু চ্যালেঞ্জে এখন যুগলবন্দি হল, যেখানে একবার একজন চ্যালেঞ্জ দেয়, তারপর অন্যজন সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে, ফের তৃতীয়বার সাফল্য পায়। তোমাদের ব্যাপারটা খুব আকর্ষণীয় ছিল। আমি চাই মন কি বাতের শ্রোতারা জানুন এ ব্যাপারে, তোমাদের সম্পর্কে জানুন তাঁরা। তোমরা যে চমৎকার প্রদর্শন করেছ সেটা জানা যাক। নমস্কার স্যার, আমার নাম অনিমেষ কুজুর। আমি ২০০ মিটার এবং ৪০০ মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী স্যার। আমি ছত্তিশগড়ের মানুষ। এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান মেডেল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল নিয়ে এসেছি। আমি অ্যাথলেটিক্স ২০২১ থেকে শুরু করি, যখন আমি স্কুল থেকে উত্তীর্ণ হই। আমি অম্বিকাপুরের সৈনিক স্কুল থেকে পাশ করেছি। আমি প্রথমে ফুটবল খেলতাম। আমার বাবা মা কোভিডের সময় আমায় কিছুটা ছাড় দিতেন যে তুই গিয়ে বাইরে দৌড়ে আয় বা খেলে আয়। আর যখন কোভিড শেষ হতে লাগলো, তখন আমার ফুটবলের যেসব বন্ধু ছিল তারা আমাকে বলল যে স্টেট মিট হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আমি অংশ নিলাম। আমি জানতাম না যে সেখান থেকে জাতীয় স্তরের বাছাই হয়। আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত হলাম এবং আজ আমি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করছি। এবার গুরিন্দর বীরজি, তুমি বলো। নমস্কার স্যার, আমার নাম গুরিন্দর বীর এবং আমি ভারতীয় নৌবাহিনীতে প্যাটি অফিসার এবং আমি ভারতের সবচেয়ে দ্রুত স্প্রিন্টার। এখন ১০০ মিটারে ১০.০৯ সেকেন্ডের জাতীয় রেকর্ড গড়েছি এবং আমি প্রথম ভারতীয় যে ১০.১ সেকেন্ডের কমে দৌড়েছি। এবং আমি চেষ্টা করছি যেন ট্র্যাক ও ইউনিফর্মেও আমার দেশের সেবা করতে পারি। আমার বাবা এবং ঠাকুরদা দুজনেই খেলাধুলো করতেন। আমাদের ভারতের সংস্কৃতি হলো, যখনই কোনো উৎসব হয়, যেমন দীপাবলি, যেমন নববর্ষ, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি। সেই সময় আমি আমার বাবার ট্রফি এবং মেডেলগুলো পরিষ্কার করতাম। সেটা আমার খুব ভালো লাগতো, আমি খুব আনন্দ পেতাম। যখনই কোনো ট্রফি পরিষ্কার করতাম তখন জিজ্ঞাসা করতাম, আচ্ছা এই ট্রফি কোথায় জিতেছো, এই মেডেল কোথায় জিতেছো, এই ছবিটি কবেকার। তখন তারা আমাকে তাদের গল্প শোনাতেন যে দেখো, আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি এই জাতীয় পদক জিতেছি, আমি এতে আমার দলকে জিতিয়েছি। তখন আমিও তাদের বলতাম, বেশ, আমিও কোনো খেলা খেলতে চাই। তারা সকালে দৌড়তে যেতেন, তাই আমি তাদের বলতে লাগলাম, শোনো না, আমাকেও নিয়ে চলো তোমাদের সঙ্গে। তখন তারা আমাকে নিয়ে যেতে লাগলেন এবং তাদের খেলায় যা শিখেছিলেন সেটা আমাকে শেখাতে লাগলেন। তখন আমার আগ্রহ তৈরি হতে লাগলো। উসেইন বোল্টের বিশ্ব রেকর্ড ভাঙা হচ্ছে সেটা আমি দেখেছি। মজার একটা ঘটনা আছে এ ব্যাপারে। আমি টিভি দেখছিলাম,
তখন আমার মা আমার টিভি বন্ধ করে দিলেন। বেটা, এখন পড়ার সময় হয়েছে, তুমি পড়ো। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না, কিন্তু একদিন এমন আসবে যে তুমি আমাকে টিভিতে খুঁজবে। দেখো, সেই গুরিন্দা দৌড়চ্ছে। তাই এখন আমার খুব আনন্দ হয় যে আমার মা আমাকে টিভিতে দৌড়তে দেখছে। বাহ বাহ বাহ, খুব চমৎকার কথা বললে ভাই। হ্যাঁ স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার স্যার। আমার বাবাও ভলিবল খেলতেন। পারিবারিক সমস্যার কারণে উনি খেলা ছেড়ে দেন। তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। উনি আমার ভেতরে সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। আমি বাবার সঙ্গে কথা বলতাম, শুনতাম মিলখা সিং কত পরিশ্রম করতেন। আমি বাবাকে বলতাম যে আমিও একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তিনি বলতেন, স্বপ্ন পূরণ এমনি এমনি হয় না, তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, পরিশ্রম করতে হয়। মিলখা সিংজি মুখে রক্ত তুলে পরিশ্রম করতেন, রোদের মধ্যে দৌড়তেন, সারাদিন ট্রেনিং করতেন। সেই বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করতো। আমার বাবা আমাকে ইন্সপায়ার করতেন, বলতেন আমি দৌড়বো আমার দেশের জন্য মেডেল আনবো, জিতবো। আর এই বিষয়টাও ছিল, আমি যখন 100 মিটারের ইভেন্ট বাছাই করলাম, তখন সবাই আমাকে বলল, ভাই 100 করো না, 100 ভারতীয়দের ইভেন্ট নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য প্রস্তুতি নয়। তখন আমি আর আমার বাবা সবসময় বলতাম যে দেখো গুরিন্দর, আমরা এটা বেছে নিয়েছি, এখন এটার থেকে পিছু হটবো না। যারা আমাকে বলতো যে ভাই এটা তুমি করতে পারবে না, আমি সেটা করে দেখাবো। বাবা বলতো তুই করে দেখাবি, তোর ওপর আমার ভরসা আছে। যে ভরসা আমার বাবা আমার উপর করেছেন, সেই ভরসাকে নিজের শক্তিতে পরিণত করে আমি এগিয়ে চলেছি। আর এখন তো আমি প্রত্যেক ভারতীয়কে বলছি, ভাই ভারতীয়রা স্প্রিন্ট করো। দেখো, তোমরা দুজন এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছ এবং মাত্র দুদিনের মধ্যে তোমরা 3 বার ন্যাশনাল রেকর্ড ভেঙেছ। যেমনটা গুরিন্দর বীর বললেন যে লোকে বলে ভারতীয়দের শরীর 100 মিটার রেসে দৌড়ানোর জন্য একেবারেই উপযুক্ত নয়। এত সমস্যা থাকা সত্ত্বেও তোমরা তোমাদের কাজ করেছ। তাই তোমাদের দুজনের থেকে আমি জানতে চাইব, এবং মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন, যে কি এমন আবেগ ছিল, কি এমন জেদ ছিল, কি ভেবেছিলে তোমরা এবং কিভাবে এটা করলে, কতটা কঠিন এই বিষয়টা। হ্যাঁ স্যার, আমি গুরিন্দর। শুরুতে তো খুব স্ট্রাগল ছিল। অনেকবার সংশয় হয়েছে যে আমি কি ঠিক করছি, আমি কি সঠিক বিষয় বাছাই করেছি। কারণ প্রত্যেকবার তো আপনি জিতবেন না, কখনো কখনো আপনি শিখবেনও। যখন আমি হেরে যেতাম, যখন আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম না, কোনো চোট আঘাত আসতো, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে সাপোর্ট করতেন। বলতেন কোনো ব্যাপার না, একদিন খারাপ গেছে, 1 বছর খারাপ গেছে, এতে সারা জীবন খারাপ হয়ে যায় না। স্বপ্ন দেখা ছেড়ো না। আমার কোচও আমাকে শিখিয়েছেন যে যদি তুই না করতে পারিস, তবে অন্য কেউও করতে পারবে না। এভাবেই যখন আমার কমিউনিটি, আমাদের আশেপাশের মানুষ আমাকে উৎসাহিত করেন, তখন আমার মোটিভেশন কখনো নষ্ট হয় না। অনিমেষজি। স্যার, যখন আমি 2021-এ অ্যাথলেটিক্স শুরু করি, তখন লোকজন আমাকে বলতো যে এটা নতুন ফিল্ড, দেখ তুই করতে পারবি কিনা। তা আমি বললাম যে আমি এই ফিল্ডে ঢুকেছি যখন, তখন করবই। আমার বাবাও সবসময় আমাকে বলতেন যে তুই এই ফিল্ডে ঢুকেছিস যখন, তখন কখনো পিছন ফিরে দেখবি না। কারণ ভাবে তো সবাই যে এই করব ওই করব, কিন্তু খুব কম লোকই করে দেখায়। তুই এই ফিল্ডে ঢুকেছিস তো, এটাতেই লেগে থাকতে হবে, এটাতেই এগিয়ে যেতে হবে। তোমাকে সব রকম ফেসিলিটিস, সুযোগ সুবিধে, সমস্ত কিছু দিয়ে আমরা সাপোর্ট করব। পারিবারিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট, সব কিছু করব আমরা। ব্যাস তুমি পরিশ্রম করো আর ইন্ডিয়াকে দেখিয়ে দাও যে ভারতীয়রাও দৌড়তে পারে। কারণ আমাকেও লোকে বলতো যে ভারতীয়দের জিন্স সেরকম নয় যাতে তারা 10 অথবা 10.1-এর মধ্যে দৌড়তে পারে অথবা স্প্রিন্ট করতে পারে। কিন্তু এখন আমরা দুজনেই এটা প্রুফ করেছি যে ভারতীয়রাও এটা করতে পারে। আমাদের জন্য এটা এমন কিছু কঠিন নয়, আমরাও এসব করতে পারি। আসলে স্যার, এই সমস্ত কিছু আমাকে খুব প্রেরণা দেয়। আর আমরা যত প্রশিক্ষণ নিচ্ছি, প্রয়োজনীয় সময় আরও কমছে এবং অন্য ভারতীয়রাও দেখতে পারছে যে ভারতীয়রাও পারে। আমরা আরও করব স্যার। এখন আমাদের দুজনের নির্বাচন কমনওয়েলথ গেমসের জন্যও হয়েছে। সামনের প্রতিযোগিতায় আমরা আরও ভালো প্রদর্শন করব। দেখো, আমার মনে একটা কৌতূহল আছে, আর লোকেদেরও আছে। আমি শুনেছি তোমরা দুজনে খুব ভালো বন্ধুও। তোমরা দুজনে কিছু ঠিক করে রেখেছো নাকি যে তুমি আমার রেকর্ড ভাঙলে আমি তোমার রেকর্ড ভাঙব?
প্রথমে অনিমেষ বলো। স্যারজি, আগে রেকর্ড ছিল 10.18-এর, যা আমার ছিল। সেটাকে গুরবিন্দর ভাই সেমিফাইনালে ভেঙে 10.17 করে। তারপর আমি আবার ওটাকে সেকেন্ড সেমিফাইনাল 10.15-এর করে ভাঙি। যখন সেমিফাইনাল হয় আমরা দুজনেই খুশি ছিলাম যে চলো ঠিক আছে, আজ রেকর্ড ভেঙেছে, আর আমরা দুজনেই ভেঙেছি। কারণ ওই সময় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকে, এটা আমরা দুজনেই আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তার আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতায় অংশ নিতে। সেখানে আমরা দুজন রুমমেটস ছিলাম। আমরা ওখানেও আলোচনা করতাম ভারতের স্প্রিন্টিংকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা আমাদেরই হাতে। আমরা যা করব সেটাই অন্যদের উৎসাহিত করবে। গুরিন্দর বীর, তুমি কি বলবে? আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমরা খুব ভালো দৌড়বো। সেই জন্য যখনই একে অপরকে প্রয়োজন হয় একে অন্যের পাশে থাকি। যেমন এখন রেকর্ড গড়ার আগে আমি রেকর্ড গড়লাম, তারপর অনিমেষ গড়ল। যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম তখন আমি অনিমেষকে বলছিলাম, অনিমেষ ওই ব্লকটা ভালো, ওইখানে গিয়ে বস, ওখানে তাড়াতাড়ি চলে যা, আমরা ওখানেই ওয়ার্ম আপ করবো। এখানে ভালো ওয়ার্ম আপ করা গেলে একে অপরকে হেল্প করা হবে। একজন অন্যকে সাহায্য করলে সেও ইমপ্রুভ করে, আমিও ইমপ্রুভ করি। সেই জন্য বন্ধুত্বও দরকার। তবে স্যার, আমরা যখন মাঠের বাইরে, প্রতিযোগিতার বাইরে, তখন আমরা বন্ধু। যেই আমরা মাঠে আসি তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই। তখন এটাই হয় যে আমি দ্রুত দৌড়বো, আমি ওর থেকেও দ্রুত দৌড়বো। দেখো, তোমাদের যে লড়াই সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য, দেশকে ভবিষ্যতে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এটা এক পজিটিভ স্পিরিট নিয়েই করা। আর আমি মনে করি তোমাদের এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এটা খেলাও, আবার একে অপরকে চ্যালেঞ্জ করাও, এগিয়ে যাওয়ার চেষ্টা করা, আবার এগিয়ে যাবার জন্য একে অন্যকে সাহায্য করাও। এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছ তোমরা। আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন তোমাদের, অনেক অনেক শুভকামনা, এবং আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এভাবেই পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি হবে। আমার অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ জায়গায় খুব গরম পড়েছে। প্রচণ্ড রোদ, গরম হাওয়া। এই রকম আবহাওয়ায় নিজের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জল পান করতে থাকুন, রোদে বেরোনো জরুরি হলে সাবধানে বেরোন। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর যে যে গাইডলাইন্স দিয়েছে তা ভুলবেন না। বন্ধুরা, আমাদের এখানে গরমের সঙ্গে লড়াই করার নানা উপায় রান্নাঘরেও পাওয়া যায়। আপনিও নিশ্চয়ই দেখেছেন, যেমন যেমন গরম বাড়তে থাকে তেমন তেমন রান্নার স্বাদও বদলাতে থাকে, রান্নার পদ্ধতিও পাল্টে যায়। কখনো কলসির জল আসে, কখনো দই পাতা হয়, তো কখনো কাঁচা আম সিদ্ধ করা হয়, আর শুরু হয় দেশি পানীয়র বাহার। দেশি পানীয়র সঙ্গে আপনিও পরিচিত। আপনি যদি উত্তর ভারতে যান তো অনেক জায়গায় আপনি পাবেন আম পান্না, কাঁচা আমের স্বাদ আর গরম থেকে রেহাই। পাঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পাবেন, বড় গেলাসের লস্যি। রাজস্থান আর গুজরাটে ছাঁচ, যা সব খাবারের সঙ্গেই যায়। আর বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবত। ওর কথা তো একদম আলাদা, পেটও ভরে, শক্তিও দেয়। কোঙ্কণ আর গোয়াতে কোকাম শরবত আর সোলকারি। দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সম্বারম আর ওড়িশার বেলপান্না। এসব শুধু পানীয়ই নয়, ভারতের আলাদা আলাদা জায়গার ঐতিহ্যের নিদর্শন। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক ছবিও পাওয়া যায়। আর একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, এর মধ্যে অধিকাংশ জিনিসই আমাদের রান্নাঘরেই পাওয়া যায়, আমাদের ক্ষেত খামার থেকেই আসে। কোনো বড় ব্র্যান্ডিং নেই, কিন্তু প্রজন্মের অভিজ্ঞতা তার মধ্যে মিলেমিশে আছে। আপনিও গরমের সময় দেশীয় পানীয়ের আস্বাদ অনুভব করুন। বন্ধুরা, গরম এলেই আরেকটি আলোচনা সব ঘরে শুরু হয়ে যায়, আর সেটি হলো আম। আম সর্বসাধারণের আলোচনার বিষয় হয়ে ওঠে। ভারতে খুব কম ঘর আছে যেখানে আম নিয়ে কথা হয় না। প্রত্যেক জায়গার নিজস্ব আম, নিজস্ব স্বাদ,
নিজস্ব সুগন্ধ, মহারাষ্ট্র আর কোঙ্কণে হাপুস, আলফানসো, গুজরাটে কেসর, এটাই তো আমের প্রাণ। উত্তরপ্রদেশের দশহরি আর আমার কাশীর ল্যাংড়া। ল্যাংড়া আমের মধ্যে অন্যতম। পাকার পরেও তার রং অনেক সময় সবুজ থেকে যায়। বিহারের জর্দালু, যার সুগন্ধ বহু দূর থেকে পাওয়া যায়, মালদার চৌসা, এই প্রত্যেকটি নামের সঙ্গে মানুষের স্মৃতি জুড়ে আছে। দক্ষিণ ভারতে যান, বঙ্গনপল্লী, তোতাপুরি, নীলম, মলগোবা, বাংলার হিমসাগর, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ স্থান বদলায়, আমের রূপ, রং আর তার স্বাদও বদলে যায়। আর বন্ধুরা, আমের এই পথ চলা এখন গ্রাম থেকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আজ মন কি বাতের মাধ্যমে আমের ফলনের সঙ্গে যুক্ত কৃষক ভাইবোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থব্যবস্থার জন্য শুধু সাধারণ কৃষক নন, আরও অনেক বেশি। এরকমই থাকুন। বন্ধুরা, গরমের এই দিনগুলিতে এক তো স্কুলের ছুটি থাকে, কিন্তু আমি এক এরকম ক্লাসের কথা বলবো যেখানে ভর্তি হওয়ার জন্য আপনার ইচ্ছে হবেই। বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্কুল যেখানে বাচ্চারাও যাচ্ছে, যুবারাও এবং বয়স্করাও, যেখানে কোনো ফি নেই, কোনো বড় বিল্ডিং নেই, কোনো ক্লাসরুমও নেই, আর সবচেয়ে পছন্দের কথা, এখানে ক্লাস নদীতে হয়। বন্ধুরা, এ কোনো গল্প নয়, এ এক সত্যি প্রচেষ্টা। কেরলের আলবাতে সাজি ওয়ালা সেরিলজি এমন এক সুইমিং ক্লাব চালান। এখনো পর্যন্ত 15,000-এরও বেশি লোক এখানে সাঁতার শিখেছেন। সাজিজি দিব্যাঙ্গ বাচ্চাদেরও সুইমিং শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে এক দুঃখও রয়েছে। কয়েক বছর আগে এক নৌকা দুর্ঘটনায় কিছু ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনা সাজিজির ভেতরটাকে ওলটপালট করে দেয়। উনি চিন্তা করেন যে যদি বাচ্চারা সাঁতার জানত তবে অনেক প্রাণ বেঁচে যেত। ব্যাস, এরপর থেকেই শুরু হয় তার এই প্রচেষ্টা। বন্ধুরা, সাজি ওয়ালা সেরিলজির জীবন আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়। সেবা করার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার নেই, জরুরি হল এক সৎ ইচ্ছে এবং নিরন্তর প্রচেষ্টা। তাঁর এই শক্তির মাধ্যমেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়। আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগে আমার ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে আমি অনেকগুলো মিটিংয়ে ছিলাম। এই সময় এক এমন মুহূর্ত আসে যা সমস্ত ভারতীয়দের গর্বে ভরিয়ে তোলে। নেদারল্যান্ডসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজত্বকালীন প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই কার্যক্রমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও ছিলেন। এই তাম্রফলক নিয়ে দেশ বিদেশ থেকে আমার কাছে নিরন্তর সংবাদ আসতে থাকে। মানুষ তাদের খুশি জানাচ্ছেন, তাদের গর্বের কথা জানাচ্ছেন। সারা বিশ্বে তামিলদের মধ্যে এ বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে। বন্ধুরা, এই তাম্রফলক নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নও আছে। এজন্য আমি এর সঙ্গে যুক্ত কিছু কথা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এর মধ্যে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে। এগুলি প্রধানত রাজা প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজা রাজরাজা চোলকে দেওয়া প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত। এতে আনাই মঙ্গলম গ্রামটি এক বৌদ্ধ বিহারকে দানের কথা লেখা আছে। এই তাম্রফলকে চোল বংশের সাফল্যের কথাও লেখা আছে। এর থেকে বোঝা যায় চোল সাম্রাজ্যের সমুদ্র শক্তি কতটা শক্তিশালী ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে তাদের যোগাযোগের কথাও এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি আমাদের সবার অনেক গর্বের। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এইসব অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকমভাবেই ছত্তিশগড়ের মলহারেও
জ্ঞান ভারতম অভিযানের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ খনন হয়েছে। এখানে 3টি দুর্লভ তাম্রফলক পাওয়া গেছে। এগুলো পাণ্ডু রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এই ইনস্ক্রিপশনগুলি ষষ্ঠ ও সপ্তম শতকের অর্থাৎ 1400-1500 বছর আগের পুরনো। এই তাম্রফলক প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষাতে লেখা। এ থেকে ওই সময়ের শাসন ব্যবস্থা, ধর্ম আর সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কে বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও শতাব্দী প্রাচীন অবজারভেটরিজ রয়েছে। এখানে অদ্ভুত ম্যাথমেটিক্যাল ডিসকভারিজ হয়েছে। নেভিগেশন হোক, পঞ্চাঙ্গ হোক অথবা আমাদের পরব বা উৎসব, এই সব কিছু আকাশ আর তারাদের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের এখানে সব প্রজন্মেই অ্যাস্ট্রোনমি কৌতূহল জাগিয়েছে, এর এক্সপ্লোরেশনের জন্য উদ্বুদ্ধ করেছে। আর আজকের যুব প্রজন্মও এ ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে। আজকাল আপনিও দেখতে পাবেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বড় শহর থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক পর্যন্ত এর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির খবর পেয়েছি। এখানে অবজারভেশনাল সেশনস আয়োজন করা হয়। এই সংস্থা গ্রাম অঞ্চলে অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করার কাজও শুরু করে দিয়েছেন। খগোল মণ্ডল নামে এক টিম 30 ঘন্টার এক খুব ইনোভেটিভ কোর্স শুরু করেছেন। বন্ধুরা, রাতে তারাদের পর্যবেক্ষণ এক অদ্ভুত অনুভূতি। অ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপস আয়োজন করে। এখানে যুবা বন্ধুরা টেলিস্কোপ তৈরি করা আর স্টার ম্যাপস ব্যবহার করা শেখেন। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব গিরের জঙ্গল থেকে কচ্ছের রন পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থাও অ্যাস্ট্রোনমির সবথেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে অবজারভেশনাল ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই, লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরিরও সুবিধা আছে। আমি আইস্যাকের কথাও উল্লেখ করতে চাই। এটা একটা স্টুডেন্ট লেড নেশন ওয়াইড নেটওয়ার্ক, যেটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাবকে একসঙ্গে যুক্ত করে। বন্ধুরা, নিজের হবির জন্য সময় বের করা, সব সময় নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি যুবকদের কাছে চাইব তাঁরা যেন অবশ্যই কোনো অ্যাস্ট্রোনমি ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং এই ছুটিতে অবশ্যই কোনো একটি প্ল্যানেটেরিয়াম দেখতে যান। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠানটি যারা টিভিতে দেখছেন, আমি তাদের বলবো একটি ভিডিও নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়েছে। এটিতে কিছু মানুষ অপরিসীম ধৈর্য সহকারে খুব সাবধানে গাঙ্গেয় ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই পুরো প্রচেষ্টায় লেগেছিল প্রায় 13 ঘন্টা, আর তার ফলে শেষ পর্যন্ত ডলফিনটি বেঁচে যায়। বন্ধুরা, এই গোটা ব্যাপারটিতে খুব বড় ভূমিকা ছিল ভারতের প্রথম গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সের। এটি উত্তরপ্রদেশের ঘটনা। সেখানে একটি গাঙ্গেয় ডলফিন খালে আটকে গিয়েছিল। ওই সময় নমামি গঙ্গে অভিযানের জন্য তৈরি এই অ্যাম্বুলেন্স তার ভরসা হয়ে পৌঁছে গেল এবং খুব সাবধানে তাকে বাইরে বার করে আনা হলো। ভালো করে পরীক্ষা ও চিকিৎসার পর তাকে সুরক্ষিত রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়। এক হিসেবে বলা যেতে পারে একটি জীবন যেন আবার তার নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সটি বিশেষ ধরনের। এটিকে একটি ভ্রাম্যমাণ হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, বিশেষ স্ট্রেচার আছে, জীবন রক্ষার নানা উপকরণ আছে। অর্থাৎ
যদি কোনো ডলফিন আহত হয়, খালে আটকে যায় বা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা যাবে। বন্ধুরা, যখন আমরা গঙ্গার ডলফিনকে বাঁচাই, তখন শুধু যে একটি প্রজাতিকে বাঁচাই তাই নয়, আমরা গঙ্গার জীব বৈচিত্র্যকে বাঁচাই। এভাবে নদীর পুরো জীবনতন্ত্রকে বাঁচানো হয় এবং আমাদের আগামী প্রজন্মের জন্যে প্রকৃতির এক অমূল্য উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা হয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেরই নিশ্চয়ই নদী, পুকুর বা কুয়ার জলের সঙ্গে জড়িত অনেক স্মৃতি রয়েছে। কারুর পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারুর আবার পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলার কথা কিংবা সেই মাটির গন্ধটা মনে আসবে। ছোটবেলার এইসব স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। বন্ধুরা, এইসব স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে জানা গেছে। নিজেদের গ্রামের মনোরমা নদীটিকে দেখে বস্তির বাসিন্দা আকাশ গুপ্তার খুব দুঃখ হতো, কারণ যে নদীকে তিনি বাল্যকালে পরিষ্কার আর প্রাণবন্ত দেখতেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীতে ক্রমশ প্লাস্টিক জমা হতে থেকেছে, জলে আবর্জনা বেড়ে চলেছে। শ্রীমান আকাশ স্থির করলেন তিনি কোনো অভিযোগ করবেন না, বরং নতুনভাবে এক প্রচেষ্টা শুরু করবেন। অভিযোগ নয়, আরম্ভ, এটাই মন্ত্র হয়ে দাঁড়াল। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন। আর ছিল শুধু জাল, ছোট কোদাল, ঝুড়ি এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা হল কিছু বদলে দেবার সংকল্প। এই যুবকেরা জলে নেমে কচুরিপানা সরাতেন, প্লাস্টিক আর আবর্জনা তুলে আনতেন। কয়েকবার তো এক এক দিনে ৫০-৬০ কিলো পর্যন্ত আবর্জনা নদী থেকে তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর ওই অংশটিকে আবার পরিষ্কার দেখতে লাগল। আশেপাশের মানুষদেরও নজর পড়ল এমন একটি উদ্যোগের প্রতি। অধিবাসীদের মধ্যে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা বাড়ল। বন্ধুরা, এরকমই আরেকটি প্রেরণাদায়ী কাহিনী গোয়া থেকেও আমাদের কাছে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আইয়াজি একজন রিটায়ার্ড টিচার। অবসর নিলেও সমাজের জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম আছে। মড্ডি তোলাপ এলাকার জলের সমস্যা তাকে খুবই পীড়িত করত। তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। পাইপলাইন পাতার কাজে বালকৃষ্ণজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এর ফলে বেশ কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়া গেল। যে পরিবারগুলিকে জলের জন্য রোজ অনেক কষ্ট করতে হতো, এতে তাঁরাও স্বস্তি পেলেন। বন্ধুরা, গত মাসে আমার একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে। এর সঙ্গে মন কি বাতেরও সম্বন্ধ রয়েছে। সেই জন্যই আজ আপনাদের কাছে এই বিষয়ে আলোচনা করতে চাই। তামিলনাড়ুর নাগারকোইলে এক শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রায় ৩ দশক আগে আমার সঙ্গে তাঁর দেখা হয়। আমি গিরিজা আম্মাজির কথা বলছি। এই সাক্ষাতের সময়ে কিছু তরুণ ছাত্রও তাঁর সঙ্গে ছিল। বন্ধুরা, গিরিজা আম্মাজি প্রায় ১৫টি স্কুল চালান। এর মধ্যে চেন্নাইয়ের জয়গোপাল গরোডিয়া হিন্দু বিদ্যালয় খুবই উল্লেখযোগ্য। তাঁর দেশভক্তির ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা যোগাতে পারে। মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে সেই উদ্দেশ্যে তিনি তাঁর সব স্কুলের ছাত্রদের উৎসাহ দিলেন এবং বললেন যেন তারা প্রতিদিন সেই বীর জওয়ানদের জন্য ১ টাকা করে দেয়। অর্থাৎ ১ বছর পরে ছাত্রপিছু মোট ৩৬৫ টাকা জমা হল। এই ছোট ছোট উদ্যোগকে এক করে প্রায় ৪০ লক্ষ টাকা একত্রিত করা সম্ভব হয়েছিল। গিরিজা আম্মাজি এই পুরো টাকার অঙ্কটি আমার হাতে সমর্পণ করেন। তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম মা ভারতীর প্রতি তাঁর সমর্পণ কতটা গভীর। গত বছর চেন্নাইয়ের প্রথম হিন্দু বিদ্যালয় তাদের ৫০ বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে এই স্কুল নেটওয়ার্কের ভূমিকা খুবই প্রশংসনীয়।
আমি এর সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই ছাত্রদেরও বিশেষ তারিফ করি যারা দেশের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছিল। বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটে চলেছে যা আমাদের প্রেরণা দেয়। অনেক সময়েই এই প্রয়াসগুলি নিয়ে বেশি চর্চা হয় না, কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি তখন এই বিশ্বাসটি আরও মজবুত হয় যে দেশ তার আপনজনেদের শক্তিতেই এগিয়ে চলেছে। আমি চাই আপনারাও নিজেদের চারপাশে এইসব প্রয়াসগুলির প্রতি নজর রাখুন। সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের চিনে রাখুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন, আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরও কিছু অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।